নির্বাচনী 4টি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 4টি নির্বাচনে আমি এমপি হয়েছিলাম এবং এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, তার মানে তত্ত্বাবধায়ক সরকারি বলা চলে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে 5 বার আমি এই ঢাকা 2 আসন থেকে এমপি হয়েছি। জনগণ বানিয়েছে, আল্লাহ তাআলা বানিয়েছে। 1991 সালে যখন আমি প্রথম এমপি ইলেকশন করি, তখন আমি ডাকসুর ভিপি মাত্র 6 মাস হয়েছে, আর 6 মাস আমার মেয়াদ বাকি ছিল। তারপরেও আমাকে ইলেকশন করতে হয়েছিল, আমি করেছিলাম এবং সেখানে আমি 32,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি পেয়েছিলাম, চতুর্থবার 82,000 ভোট বেশি, এবার 84,000 ভোট বেশি পেয়েছিলাম। তো আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার সবকিছু। দীর্ঘ 17 বছর এখানে আসা হয়নি, আল্লাহ তাআলা আমার এনেছে আপনাদের মাঝে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ডিসি সাহেব থেকে শুরু করে ডিসি অফিস এবং ইউনো সাহেব থেকে শুরু করে সহকারী রিটার্নিং অফিসার সহ সমস্ত কর্মকর্তার নিরপেক্ষ ভূমিকার কারণেই আমি আজকে এমপি হিসাবে নির্বাচিত হয়েছি। আমি সকল পর্যায়ের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে শুধু ঢাকা 2 আসন নয়, বাংলাদেশের প্রায় 2/3 অধিক আল্লাহ তাআলা জনগণের সমর্থন বিএনপির প্রতি দিয়েছেন এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায়, সেখানে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট থেকে তৎকালীন মেজর জনাব জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেদিন জনগণের পাশে দাঁড়িয়েছিলেন জিয়াউর রহমান। আপনারা জানেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আকস্মিক নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। আপনারা জানেন দীর্ঘ 17 বছরের মধ্যে প্রায় 1 দশক জনাব তারেক রহমান সেই 8,000 মাইল দূরে থেকেও তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সেই নেতৃত্বের ফলে জনগণ যে ভোটাধিকার হারিয়েছিল সেই ভোটাধিকার আবার আমরা ফিরে পেয়েছি। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার মানুষ গুম হয়েছে এবং এর পরবর্তীতে আমরা রিয়াজ শহীদ হয়েছে, আমরা আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা 24-এর আন্দোলনে রক্ত দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বিগত দিনে আন্দোলনের সংগ্রামে সমমনা দল যারা আন্দোলনের সংগ্রামে ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের সরকারের কাছে জনগণের প্রত্যাশা যে একটি সুন্দর বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি উন্নয়নের বাংলাদেশ, একটি শান্তির নীড় হিসাবে সকলে বসবাস করবে। সেই প্রত্যাশা অনুযায়ী সেই জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি এখানে নির্বাচিত হয়েছি এবং এখানে আমি এসেছি। আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছে। আজকে আমার যে প্রতিশ্রুতি ছিল, অঙ্গীকার ছিল কেরানীগঞ্জের প্রতি, 1991 ছিল আমার 1 নম্বর প্রতিশ্রুতি, সন্ত্রাস মুক্ত কেরানীগঞ্জ চাই। তখন কেরানীগঞ্জ আনডিভাইডেড কেরানীগঞ্জ ছিল। আমি যে 4 বার এমপি হয়েছি, একটা কেরানীগঞ্জ ছিল কুন্ডা থেকে হযরতপুর পর্যন্ত এবং এবার 2 ভাগ হয়েছে, 2 এবং 3। এর আগে 4 বারই আমি অবিভক্ত কেরানীগঞ্জের এমপি ছিলাম। যাই হোক, এবারের যে আমার প্রতিশ্রুতি ছিল, আছে এবং থাকবে, আমরা সন্ত্রাস মুক্ত ঢাকা 2 আসন চাই, 1 নাম্বার। 2 নাম্বার, চাঁদাবাজ মুক্ত ঢাকা 2
2 আসন চাই আমরা। 3 নাম্বার, মাদক মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। 4 নাম্বার, ভূমি দখল মুক্ত ঢাকা 2 আসন চাই আমরা। এই ঢাকা 2 আসনকে এই 17 বছরে যেটা দেখেছি, রাস্তাঘাট শুরু হয়েছে, একটা গাড়ি চললে আরেকটা গাড়ি অনেক জায়গায় চলতে পারে না, এমন রাস্তা করা হয়েছে, বাড়ি ঘরের আশেপাশে একটা লাশ নিয়ে বেরোতে পারে না। আমি আমাদের ইউনো মহোদয় রয়েছেন এখানে, তার নেতৃত্বে এই কেরানীগঞ্জকে একটি পরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলার জন্য, একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলি আমাদের ইউনো সাহেব সহ যারা কর্মকর্তারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং এই ব্যাপারে আমি আপনাদের পাশে থাকব, জনগণ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যেমন রাস্তার পাশে পাকা রাস্তা বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি, যেটুকুন পাকা আছে 16 ফিট বা 10 ফিট, দুই পাশে একদম পাকা ঘেঁষে বেড়া দিচ্ছে, ওয়াল করছে। এটা যদি হয় তাহলে রাস্তা প্রশস্ত হবে কিভাবে? 10 ফিট দিয়ে তো একটা গাড়ি যাবে আসবে না। এই জন্য আমাদের পরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ করার জন্য যারা ওয়াল নির্মাণ করছে পাকা রাস্তার একদম পাশে বা টিনের বেড়া দিচ্ছে, এগুলিকে আমাদেরকে পরিকল্পিতভাবে উপজেলা পরিষদের মাধ্যমে প্রয়োজন বোধে মাইকিং করে দিতে হবে যে পাকা রাস্তা থেকে দুই পাশে অন্তত 10 ফিট করে 20 ফিট রেখে তারপরে ওয়াল করবে, দেওয়াল করবে, বাঁধ দেবে, বেড়া দেবে। কি আপনারা কি একমত আমার সাথে? এটা না হলে কিন্তু রাস্তা থাকবে না, গাড়িগুলো চলবে না। দুই পাশে অন্তত 10 ফিট করে পাকা রাস্তার পাশে। আমাদের অনেক জায়গায় আমরা রাস্তা ছাড়তে চাই না, কিন্তু রাস্তা ছাড়ার জন্য কাউন্সিলিং করতে হবে, প্রয়োজন বুঝে মত বিনিময় করতে হবে, প্রয়োজন বুঝে বুঝাইতে হবে এই রাস্তাটা হলে আপনার জমির দাম বাড়বে, আপনার বাড়ির দাম বাড়বে, আপনি উপকৃত হবেন। এই জিনিসটা আমাদের বুঝিয়ে এটা করে ফেলতে হবে। আর আমাদের অনেক জায়গায় আমি ঘুরে দেখেছি মাঠ প্রয়োজন। আমাদের সরকারের একটা পরিকল্পনা আছে, যেখানে খাস জায়গা বা সরকারি জায়গা যদি জমি কিনে মাঠ না করা যায়, সেখানে খেলাধুলার জন্য, ছেলে মেয়েদের জন্য, তাদের প্রসারের জন্য মাঠ নির্মাণ করা। এই জিনিসটি আমাদের 31 দফার মধ্যে রয়েছে। শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। কিভাবে? আমি যখন 4 বার এমপি ছিলাম তখন আমরা বিভিন্ন স্কুলে হ্যালো। যেমন আমরা বৃত্তির ব্যবস্থা করেছিলাম, বৃত্তি দেওয়া হলে, পুরস্কার দেওয়া হলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা আসে এবং সেটার ব্যবস্থা আমরা প্রতি বছরই রেখেছিলাম। আমরা নতুন করে আবার শুরু করতে চাই। আমাদের সেকেন্ডারি শিক্ষা অফিসার আছেন, প্রাইমারি শিক্ষা অফিসার আছেন, আমাদের ইউনো মহোদয় তাদের সাথে বসে বৈঠক করে এ বিষয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যারা ক্লাসে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, তারা কেন পুরস্কার পাবে না? যারা হতে পারবে না তাদের মধ্যে কেন এই আসবে না যে আমি হতে পারবো না কেন? এই প্রতিযোগিতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আপনারা জানেন আমি প্রায় 8টার মতো হাই স্কুল নতুন করেছিলাম। তার মধ্যে 4টা হাই স্কুলের নাম ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। এই 17 বছর আগে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ছিল, সেই স্কুলগুলির নাম পরিবর্তন করা হয়েছে। সেই স্কুল যাতে স্বনামে আসতে পারে সে ব্যাপারে আমাদের ইউনো মহোদয় সহ শিক্ষা অফিসার সহ এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। যে নামে ছিল স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য যেমন 8টা কলেজ আমি করেছিলাম, 8টা কলেজের প্রতিষ্ঠাতা আমি। সেই কলেজগুলি এখন ভালো চলছে, ভালো চলবে। আরো কি কি প্রয়োজন সে ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, তাহলে আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়ে বড় বড় জায়গায় যেতে পারবে। স্বাস্থ্য, আমি আসলাম, আসার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি 50 শয্যা বিশিষ্ট হেলথ কমপ্লেক্স। এটার মধ্যে কিছু মরা ঘাস রয়েছে, কিছু মরা পাতা রয়েছে, কিছু ডাল রয়েছে। এই যে 50 শয্যা বিশিষ্ট হেলথ কমপ্লেক্স, এটা দেখতে গেলেও মনে হয় এটা আবর্জনার মধ্যে লেখাটা রয়েছে। কেউ মনে কিছু করবেন না, কিন্তু কথাগুলো বলছি এই জন্য আমাদের সচেতনতার জন্য, আমাদের প্রত্যেকটা ব্যাপারে সচেতন হতে হবে। আমার দেরি হয়ে যায়। কেন করব? আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, রাস্তায় যদি একটি কাগজ পড়ে থাকে কাগজটা উঠালে কি আমার সমস্যা আছে? কাগজটা উঠিয়ে যদি রাস্তাটা পরিষ্কার করি আমাদের সমস্যা আছে? কোনো সমস্যা নেই। নিজের কাজ নিজেরা করবো। আমরা তো একজন শ্রমিকের মতো কাজ করব, একজন সেবকের মতো কাজ করব। আমরা জনগণের সেবক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুন্ডা ওখানে 10-17 একটা হসপিটাল করেছিলাম। সেই হসপিটালগুলিতে এখন কোনো ডাক্তার নেই। এই 17 বছর ডাক্তারদের আগমন ছিল না। আমি অনুরোধ করবো আজকে উপজেলা পরিষদের মিটিং থেকে আমাদের হেলথ কমপ্লেক্সের যিনি আছেন তিনি আমাদের ইউনো মহোদয়ের সাথে কথা বলে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং ডাক্তার থাকতে হবে, ডাক্তার আসতে হবে, তাকে পুষ্টি দিতে হবে। সেখানে আপনারা বলবেন, কথা বলবেন। আমার যদি কথা বলা লাগে আমি নিজেও কথা বলবো। অতএব জনগণের সেবার জন্য সেটা অতীব প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থা, আমি প্রায় 80টার মতো ব্রিজ কালভার্ট করেছিলাম আমি যখন এমপি ছিলাম। জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ ওয়াদা ছিল, এটা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে করেছেন। ওয়াশপুর বসিলা ব্রিজ বেগম খালেদা জিয়া উনি নিজে এসে করেছেন। ইটাভাড়া ব্রিজ উনি নিজে এসে করেছেন। আমি ভাকুরদা থেকে তোলাদের উপর দিয়ে আমি 8টা ব্রিজ করে আমরা রাস্তা করেছি। হযরতপুর থেকে কুন্ডা পর্যন্ত পুরো 11টা ইউনিয়ন ছিল তখন। আমরা পুরো নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি, প্রত্যেক ইউনিয়নের গাড়ি নিয়ে যাওয়া যেত। কিন্তু 91 সালে যখন আমি এমপি হই তখন কিন্তু হযরতপুরও গাড়ি যেত না, কুন্ডাও গাড়ি যেত না, অনেক ইউনিয়নে গাড়ি যেত না। 80টার মতো ব্রিজ করে কনভার্ট করে আমরা পুরোটা একটা চেইনের মধ্যে নিয়ে এসেছি, নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসেছি। এবং বড় বড় ব্রিজগুলো আমরা নিয়ে এসেছি। এখানে একটি উল্লেখযোগ্য 1992 সালের প্রথম দিকে আমি যখন প্রথম এমপি হই, ইউনাইটেড নেশনসের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন জাতিসংঘের অধিবেশনে। তো তিনি লন্ডন এসে একটা জনসভায় বক্তব্য দেবেন। আমাকে বললেন যে জনসভাটা অর্গানাইজ করো। 22 দিন সময় পেয়েছিলাম। আমি লন্ডন শহরে ঘুরে দেখি পাশে ড্যামস নদীর মধ্যে 17টা ব্রিজ টানেল সহ
এটা দেখে তিনি আসলেন জাতিসংঘের ভাষণ দিয়ে, জনসভা করলেন, ভালো জনসভা হয়েছিল। প্লেনে উঠলাম, বললাম ম্যাডাম প্রাইম মিনিস্টার, লন্ডন শহরের পাশে টেমস নদীর মধ্যে 17টা ব্রিজ থাকার কারণে লন্ডন শহরের পাশে আরেকটা লন্ডন শহর গড়ে উঠেছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার পাশে বুড়িগঙ্গার পাশে কেরানীগঞ্জ, ঢাকা 2 আসন। অতএব যদি বুড়িগঙ্গার উপর একাধিক ব্রিজ হয়, আরেকটি ঢাকা শহর কেরানীগঞ্জ হয়ে যাবে। তিনি হেসে দিলেন প্লেনের মধ্যে, ফরেন মিনিস্টার ছিলেন, হেসে দিয়ে বলেন ঠিক আছে ঢাকায় চলো। ঢাকায় আসলেন, বসলেন, যে ইটা আছে ওই যে ডান দিকে বাদে কি বলে রেলিং গুলা রড বেরিয়ে গেছে অনেক ব্রিজে, প্রায় ম্যাক্সিমাম। আমি গত পরশুদিন এলজিডি চিফ ইঞ্জিনিয়ার সহ তাদের সাথে আমার একটা কথা হলো, কারণ ওরা ব্রিজগুলিতে আপনার ডিপার্টমেন্টের করা ছিল। তো আমি থানা ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম, আরিফ সাহেবকে, যে আমার তো এই ব্রিজগুলা নতুন করে এই রডগুলি সিমেন্টের ভিতরে নিতে হবে, বালুর ভিতরে নিতে হবে, এবং এগুলি নতুন করে আবার রং করতে হবে, এবং তাহলে রাস্তাগুলিও সৌন্দর্য বৃদ্ধি পাবে, এবং রংটা এমন রং করতে হবে যে রিফ্লেক্ট করে গাড়িগুলো আসলে যেন দেখা যায় লাল হলুদ এরকম যেন রং দেখা যায়। তো ওনারা আমার সাথে একমত হলেন, ওনারা বললেন যেটা বাজেট লাগে আমরা করে দেবো, আমরা পদক্ষেপ নেন। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে আমি অনুরোধ করলাম, আজকে ইউনো মহোদয়ের মাধ্যমে আমি বলতে চাই এ ব্যাপারে 3 মাসের সময় দেন আপনি। 3 মাসের মধ্যে সমস্ত রড ব্রিজের থাকতে হবে, রেলিং গুলো করতে হবে। এটা করার পরে রংগুলি করতে হবে 3 মাস 6 মাস বা 3 মাস 4 মাস 5 মাস একটা সময় দিয়ে আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে এটা হবে ইনশাআল্লাহ। ঢাকা 2 আসনে এটা আমার অনুরোধ থাকবে। প্রত্যেকটা রাস্তার ব্রিজ, রাস্তার লাইট লাগবে। অনেক রাস্তায় লাইট নেই, যেমন 17 বছর আগে যখন আমি ইটাবাড়া ব্রিজ করি, এই ব্রিজটার মধ্যে লাইট ছিল পর্যাপ্ত, এখন একটা লাইটও নাই, একটা খুঁটিও নাই। মানে কি বলে এটা, বিদ্যুতের খুঁটি, ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টটা নাই এখন, 17 বছরে চলে গেছে। তো হযরতপুর যে ব্রিজটা, এই ব্রিজটা 1.5 বছরে আমি থেকে চিফ ইঞ্জিনিয়ারকে এনে এই ব্রিজটা তড়িৎ গতিতে 4 বছর বন্ধ ছিল, এটা আমি করালাম। এখন এটা লাইট হয়েছে, সুন্দর দেখা যায়। এখন প্রত্যেকটা ব্রিজে লাইট থাকতে হবে, রোডসের ব্রিজেও আপনার এলজিডির ব্রিজও। সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। আর বিভিন্ন ইম্পর্টেন্ট রাস্তা যেগুলি, সেই রাস্তাগুলি যাতে লাইট থাকে সে ব্যাপারে সোলার লাইট আছে, অন্যান্য লাইট আছে, এগুলি লাইটের ব্যবস্থা করার জন্য আমার অনুরোধ থাকবে। আর রাস্তা যেগুলো ফাঁকা আছে, যেমন আমি আশিনগর দিয়ে বসিলা ব্রিজ পার হয়ে যখন নকুল কমিউনিটি সেন্টার আসি ভাগাবাড়ি ব্রিজ দিয়ে, তখন একটা রাস্তার মধ্যে নকুল কমিউনিটি সেন্টার জাস্ট প্রায় 1000 গজ দূরে প্রায় রড উঠে আছে, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি ইতিমধ্যে বলছি এই রডগুলি ঢেকে এখানে ঢালাই করে দিতে হবে দ্রুত। এবং আসার সময় আরেকটা জিনিস দেখি আমি, ম্যানহোল আশিনগর থেকে ভাগাবাড়ি ব্রিজ একটা ম্যানহোল নাই, ভেঙে গেছে, গাড়ি ডান দিক দিয়ে আসে বাঁ দিক দিয়ে আসে। এইটার জরুরি ব্যবস্থা না নিলে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ পড়ে যেতে পারে মাঝখানে, রোডের মাঝখানে। আশিনগর থেকে আপনার ভাগাবাড়ি ব্রিজ, দ্যাট ইজ নকুল কমিউনিটি সেন্টার যে রাস্তাটা, এবং আরো অনেক ছোটখাটো রাস্তায় ম্যানহোল নাই। মাদক সেবনকারীরা তারা চুরি করে নিয়ে যাচ্ছে বা নিয়ে বিক্রি করে দিচ্ছে। এই বিষয়গুলি আমাদের দৃষ্টিতে এনে ম্যানহোল গুলা জরুরি করতে হবে, না হয় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বাচ্চা কাচ্চা পড়ে যাবে, ছেলে মেয়ে পড়ে যাবে বা মানুষ পড়ে যাবে, অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই বিষয়গুলি ম্যানহোল গুলা জরুরি ভিত্তিতে খুঁজে খুঁজে ইঞ্জিনিয়ার সাহেব, সাব ইঞ্জিনিয়ার সাহেবদেরকে নির্দেশ দিয়ে, কর্মকর্তাদের নির্দেশ দিয়ে জরুরি ভিত্তিগুলি দেখে এগুলি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার অনুরোধ থাকবে। যানজট
যানজট। আমির বাজার, আমাদের ওসি সাহেব আছেন এখানে, ইউনো সাহেব আছেন, এবং ট্রাফিক এর দায়িত্বে যিনি আছেন তিনি আছেন এখানে, তাই না? কই আছেন আপনি? বসেন। আমি ওসি সাহেবকে অনুরোধ করব ইউনো সাহেবের মাধ্যমে আমির বাজার ব্রিজটা 3 বছর বন্ধ ছিল। এটা এলজিডি রোডসের চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি এই 1.5 বছরে এটা কমপ্লিট করেছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে। এই ব্রিজের যে মানে চৌরাস্তাটা, এখানে একজন ট্রাফিক সার্বক্ষণিক লাগবে, যতক্ষণ অফিস আওয়ার অন্তত ওই সময়টা লাগবে এবং পরবর্তীতে লাগবে। আমির বাজার 1 নম্বর। 2 নম্বর কলাতিয়া বাজার, সেখানে যানজট হচ্ছে। 3 নম্বর রুইপুর বাজার, বোর্ডিং, 4টা রাস্তার মোড়, সেখানে কোনো ট্রাফিক নাই। সেখানে যখনই আমি যাই বা আমার জনগণ যান, তখনই তারা একটা দুরবস্থার মধ্যে পড়ে। অনেকক্ষণ বসে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। 3টা খোলাপোড়া একটা, এই 4টা উপজেলা। যখনই শুক্র শনিবার হয়, এখানে রিসোর্ট আছে, এখানে দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যেটার শিকার আমি হয়েছি, জনগণ হচ্ছে। উপজেলা হেডকোয়ার্টার যেটা চৌরাস্তাটা, ওই চৌরাস্তাটায় ট্রাফিক লাগবে 5টা। মোটামুটি বসিলা ব্রিজ থেকে আশিনগর ঢোকার মধ্যে এই চৌরাস্তাটা খুব ইম্পর্টেন্ট। এখানে হাজারীবাগের পুলিশও থাকে, কেরানীগঞ্জের পুলিশও থাকে, ট্রাফিকও থাকে, কিন্তু পর্যাপ্ত না। ট্রাফিক থাকে এখানে, কিন্তু এটা আরো জনগণের চলার জন্য আরো একটু সুন্দর পরিবেশ করার জন্য 5টা, এই 5টা জায়গায় ট্রাফিক অবশ্যই লাগবে। আপনি আমাদের ইউনো মহোদয় আছেন, ওসি মহোদয় আছেন, আপনারা কথা বলে, এবং ট্রাফিকের যে দায়িত্বে আছেন তিনি কথা বলে আগামী সপ্তাহ থেকে এর ব্যবস্থা করতে হবে। এটা আমার অনুরোধ। জনগণের কষ্ট হোক, এটা কিন্তু জনগণ স্বাভাবিকভাবে মেনে নেয় না, কষ্ট পায়, দাঁড়িয়ে থাকে, লাশ নিয়ে বসে থাকে, প্রেগনেন্ট মহিলা বসে থাকে, বাচ্চা কাঁদে। এই জিনিসগুলি অনেকের দৃষ্টিকোণ হয়। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা যদি তড়িৎ গতিতে না পারেন, আমাদের পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির থেকে সহযোগিতা নেন। সেখানে পর্যাপ্ত আমাদের কনস্টেবল আছে, অফিসার আছে, সেখান থেকে সাহায্য নেন। সাহায্য নিয়ে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। বাস স্ট্যান্ড যেখানে আছে, সেই বাস স্ট্যান্ডে নারীদের জন্য, মহিলাদের জন্য একটি সাউনি করার জন্য অনুরোধ থাকবে। যেখানে বাস স্ট্যান্ড আছে, সেখানে যাতে মহিলাদের বসার জন্য বাসের না ওঠা পর্যন্ত তারা বসার একটা জায়গা পায়, সেই ব্যবস্থা করার জন্য আমার অনুরোধ থাকবে। আবর্জনা 7টা ইউনিয়ন, কালিন্দী ইউনিয়ন, বিশেষ করে 2টা ইউনিয়ন খুবই খারাপ অবস্থা। আবর্জনা যারা পরিষ্কার করেন, যারা কাজ নিয়েছেন, তাদেরকে ডেকে মিটিং করা, কোন বাড়ির সামনে কোনো আবর্জনা থাকবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, সেখান থেকে তুলে নিয়ে যাবে। এই বিষয়টি জরুরি প্রয়োজন। অনেক জায়গায় আমাকে গাড়ি থামিয়ে আমাকে অনেক মহিলা পুরুষ বলেন, দেখেন কি দুর্গন্ধ, আবর্জনাগুলি পরিষ্কার করছে না। এই বিষয়গুলি দয়া করে করতে হবে। আর এই আবর্জনাগুলি কোথায় নিয়ে ফেলবে, একটা নির্দিষ্ট জায়গা আমাদের ইউনো মহোদয় আছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যে কোনো একটা নির্দিষ্ট জায়গা নিয়ে ফেলবে সমস্ত আবর্জনাগুলি। এ বিষয়ে আমার অনুরোধ থাকবে। সন্ত্রাস জনগণের শত্রু, নিরাপত্তার শত্রু, কোন সন্ত্রাস থাকবে না। এ ব্যাপারে পুলিশ স্পেশালের সাথে আমার কথা হয়েছে, বলছে যা দরকার আমি করব, কিন্তু সন্ত্রাস থাকবে না। ওসি মহোদয় আছেন এখানে, কোন সন্ত্রাসী
কর্মকাণ্ড কেউ করতে পারবে না। যদি বিএনপির নাম ব্যবহার করে, যেহেতু সরকারে রয়েছে বিএনপি, ব্যবহার করে তাকেও ছাড় দেবেন না। সে যে ব্যক্তি হোক না কেন, যে পথধারী হোক না কেন, তার ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমাদের বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখি। তিনি একটা দুর্গাপূজার আগে বলেছেন যে ধর্ম যা যা, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্ম যা যা, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, সকল যেন নিরাপত্তা পায়। এমন এক সময় গেছে অনেক পূজা মণ্ডপ দখল হয়েছিল, অনেক পূজা মণ্ডপ আমি সেগুলি দখল মুক্ত করেছিলাম। এখানে পূজা মণ্ডপের অনেকেই জানেন, মনোহরিয়া পূজা মণ্ডপ, গোপাল পূজা মণ্ডপ একটা সংগঠন নেতারা দখল করেছিল দীর্ঘদিন, সেগুলি আমরা মুক্ত করেছিলাম। অতএব সকলকে আমরা এক দৃষ্টিতে, একভাবে, এক নজরে আমাদেরকে দেখতে হবে। চাঁদাবাজি, কোন চাঁদাবাজি থাকবে না। আপনাদের অনেক অত্যাধুনিক প্রযুক্তি আছে, টেলিফোনে হোক, যেভাবে চাঁদা চায় বা গিয়ে হোক, তাদের ব্যাপারে ব্যবস্থা হোক। কোন চাঁদাবাজি থাকতে পারবে না, সেটাই হোক। মাদক, আমি গত শুক্রবারের নামাজ পড়লাম, জুম্মার নামাজ। আমাদের সাথে বিএনপির অফিসের পাশে মসজিদের সভাপতি, সেক্রেটারি সব বলল, দীর্ঘদিন এখানে মাদকের যন্ত্রণায় আমরা থাকতে পারছি না, দিনে রাতে, সকালে বিকালে। কারা কারা করে নামও দিয়ে দিল, টিপু এবং কাউসার। টিপু এবং কাউসার তাদের নেতৃত্বে ওখানে মাদক বিক্রি হয়, ব্যবসা হয় এবং ওখান থেকে সাপ্লাই হয়। আমি সাথে সাথে ওখানে বেরিয়ে গাড়ি তুলি, ওসি সাহেবকে ফোন দিলাম। ওসি সাহেব মসজিদের সভাপতি, সেক্রেটারি আমাকে এই কথা বলেছেন। অতএব জোরের ভিত্তিতে টিপু এবং কাউসারকে এই ব্যবসা করছে এবং সমস্ত মুসল্লিরা বললেন আমাকে ব্যবস্থা নেন। তুমি ব্যবস্থা নিয়েছেন। সাথে সাথে আমি পরের দিন খবর পেয়েছি, কিন্তু তাদেরকে ধরা যায়নি, ধরাছোঁয়ার বাইরে রয়েছে এখন। এমনি ভাবে কেরানীগঞ্জের এবং ঢাকা 2 আসনের প্রতিটি জায়গায়, আমিনবাজার, ভাগুরদা, তেঁতুলজোড়া, সাভার উপজেলা পরিষদ মিটিং আমার 25 তারিখ আছে, সেখানেও আমি 3টে ইউনিয়ন নিয়ে বলবো। আর এখানে যে আমাদের ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত যে ইউনিয়নগুলি, সেগুলির ব্যাপারে কোনো মাদক থাকতে পারবে না। বিক্রেতা এবং সেবনকারী দুজনকে ধরতে হবে। যদি কেউ এই ব্যবসা করে, যদি কেউ খায়, তাহলে তার ব্যাপারে ব্যবস্থা নেবে। এবং আমাদের দলীয় নাম ব্যবহার করে যদি কেউ কিছু করে, তাকে আগে ধরবে। কোন ধরনের কোন মার্সি নেই, কাউকে ক্ষমা করবেন না। মনে রাখবেন, আল্লাহর পরে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। অতএব জনগণের সেবা করে আমাদের দায়িত্ব। দিনে রাতে, সকালে বিকেলে আমি ঘুরবো, ব্যারিস্টার রমি ঘুরবে, আমাদের ইউনো মহোদয় সহ, ওসি সাহেব সহ। আপনার প্রয়োজন বোধে আপনার টহল বাড়ান, আপনারা নিজেরা ঘুরেন, কর্মকর্তাদের দায়িত্ব দেন। বিভিন্ন ইউনিয়নের প্রশাসক আছে, চেয়ারম্যান আছে, তাদের দায়িত্ব দেন, মেম্বার আছে, তাদের দায়িত্ব দেন। কিন্তু কেরানীগঞ্জের জনগণ শান্তিতে থাকতে হবে, ঢাকা 2 আসনের জনগণ শান্তিতে থাকতে হবে। এর জন্য যা করণীয় আমরা করব। আমার একটা ঘটনা আমি বলি। আমি যখন প্রথম এমপি হই 91 সালে, আমিনবাজার একটা পুকুর ছিল, পুকুরের পাশে 8-10 জন বসে মদ খাচ্ছে, হই হল্লা করছে। উলঙ্গ হয়ে আমাকে খবর দেওয়া হলো ওখান থেকে। আমি ওসি সাহেবকে বললাম, আসলাম, ওখানে স্পটে ঘেরাও করা হলো। পরে দেখলাম তারা দৌড়ে গিয়ে পুকুরে সব ছাপ দিল। আমি নিজে এসেছিলাম 2টার সময়, সুগারটা এরকম অপারেশন আমি নিজে করেছি। অতএব এই অপারেশনে কিন্তু আমি নেমে যাচ্ছি। ঈদের পর থেকে আমি নিজে থাকবো, এই অপারেশন গুলি। যদি বন্ধ না হয়, আমি নিজে থাকবো। এ ব্যাপারে আমি যা বলছি, তাই করছি, তাই করবো আমি। অতএব আমার অনুরোধ, 17 বছর কি হয়েছে সেটা ভুলে যেতে হবে। এখন নতুন করে আমাদের চিন্তা করতে হবে, জনগণের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। ভূমি দখল, কাগজ নাই, পত্র নাই, একজনের জায়গা দখল করে বালু ফেলতেছে।
এটা হতে পারবে না। কোন ভূমি দখল চলবে না। একজন গরিব নিরীহ মানুষ, সে বিচার পায় না, সে দাঁড়াতে পারে না সমাজে, তাকে মূল্য দেয় না, তার জমিটা দখল করে আছে। এই ধরনের কোন জমি কেউ দখল করতে পারবে না। কাগজপত্র দেখে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আমাদের ইউনো মহোদয় ওসি সাহেব সহ সহযোগিতা করবেন এবং আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য মোটামুটি শেষের দিকে। চুরি ডাকাতি একটু বেড়ে গেছে। চুরি ডাকাতি বিগত দিনে কিছু কিছু জায়গা বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং আমাদের যারা দায়িত্ব রয়েছে ইউনিয়ন পরিষদ, প্রশাসক, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা করা। মোট কথা, জননিরাপত্তা বিঘ্নকারী শনাক্ত করতে হবে। জননিরাপত্তা বিঘ্নকারী শনাক্ত করতে হবে। নির্বাচনের যেদিন প্রচার শুরু হলো, বিএনপির হযরতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসানুল্লাহকে গুলি করে হত্যা করা হলো। দুই একজন বলে গ্রেফতার হয়েছে, আসল গ্রেফতার হয়নি এবং এখনো সেখানে অস্ত্র নিয়ে ঘুরছে। আমি নিজে পরশুদিন গিয়েছি, গিয়ে দেখি একটা আড্ডায় বললাম এদিকে আসো, সবার সাথে কথা বললাম। এখানে অস্ত্র কার কার কাছে আছে? 10 থেকে 20টা অস্ত্র আছে ওখানে হযরতপুরে এবং নদীর পারে হযরতপুর ব্রিজের পাশে। ওখানে একটা সংঘবদ্ধ দল প্রতিনিয়ত অস্ত্র নিয়ে ঘুরছে। আমাকেও হত্যার পরিকল্পনা করছে, ব্যারিস্টার অমিকে, আপনাদের সরকারি কর্মকর্তাকে, বিএনপি নেতৃবৃন্দকে এবং অন্যান্য দলের নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা চলছে। আমি কিন্তু ওপেন করলাম প্রশাসনের সামনে, সাংবাদিক ভাইদের সামনে, অতএব এই ব্যাপারে আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা লুকিয়ে চলে কিছু করবো না। আমাকে একজন বলেছিল যে পরবর্তী মিটিংয়ে কি মিডিয়া থাকবে? আমি অবশ্যই মিডিয়া থাকবে। মিডিয়াকে জানতে হবে, মিডিয়াকে দেখতে হবে, মিডিয়াকে খুঁজ দিতে হবে, মিডিয়াই আমাদের উপকার করবে। 1990 সালে আমি ডাকসু পিপি হয়েছে মিডিয়ার মাধ্যমে, আন্দোলন হয়েছে মিডিয়ার মাধ্যমে, গণতন্ত্র হয়েছে মিডিয়ার মাধ্যমে, এই যে 24-এর যে গণপুত্থান মিডিয়ার মাধ্যমে হয়েছে, মিডিয়া আমাদেরকে সহায়তা করছে। অতএব এই ঢাকা 2 আসনকে সুন্দর করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য মিডিয়ার সহযোগিতা আমরা চাই, সাংবাদিক ভাইদের সহযোগিতা আমরা চাই। অতএব সাংবাদিক ভাইদের জন্য আমরা পরবর্তীতে ইউনো মহোদয়ের সাথে কথা বলে একটা ব্যবস্থা নেব। সেই ব্যাপারে এখন আমি বলবো না, পরবর্তীতে সেই সিদ্ধান্ত নেব। অতএব সাংবাদিক ভাইদের আমরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সার্ভিস চাই আপনাদের। কি করবেন তো নাকি? যেখানে দেখবেন সেখানে সাথে সাথে ইউনো মহোদয় আছে, ওসি মহোদয়, ওনাদেরকে বলবেন, আমাকে বলবেন, আমাদের নেতৃবৃন্দকে বলবেন, যারা যে জায়গায় আছেন তাদেরকে বলবেন। কোনো কিছু লুকোচুরি হবে না। প্রকাশ হয়েছে সেকেন্ডের মধ্যে, প্রযুক্তির যোগ, ফেসবুকের সাথে সাথে প্রকাশ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলি লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। এটা আমার বিনীত অনুরোধ থাকবে। আর কিছু কিছু ব্যাপার আমাদের ওয়াদা ছিল, কিছু কিছু রাস্তাঘাট, সেগুলির ব্যাপারে কথা বলবো। এখন আমি টেলিফোনের কথা বলবো। আমরা জানেন 2 বার করে টিএনটি মন্ত্রী এনে টেলিফোনগুলি সচল আছে কিনা, ঠিক আছে কিনা, এগুলি একটু টেলিফোন অফিসাররা একটু দেখবেন দয়া করে। ফায়ার সার্ভিস স্টেশন উনি আসেন এখানে, আমি দেখেছি। এটা বেগম খালেদা জিয়া ফায়ার সার্ভিস স্টেশন, যেটা ঢাকা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমি কেরানীগঞ্জে করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে। অতএব এই সার্ভিসটা পাচ্ছে এবং পাবে, সে ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। বিদ্যুৎ বিভ্রাট ঘটে। আমাদের সম্মানিত জিএম সাহেব, ডিজিএম সাহেব যারা রয়েছেন ঢাকা 2 আসনে কেরানীগঞ্জে, তাদেরকে দয়া করে খেয়াল রাখতে হবে লোডশেডিং যেন কম হয়। একবারে বন্ধ হবে আমি বলবো না, যেন কম হয়, জনগণ যাতে আপনাদের সেবাটা পায়, দয়া করে খেয়াল রাখবেন। আর অনেকগুলি রাস্তার মধ্যে কিছু কিছু বৈদ্যুতিক খুঁটি আছে। আজকে সকালে আমাকে বলছে বিদ্যুতের খুঁটির জন্য একটা রাস্তা করা যাচ্ছে না। এটা তো এইভাবে যেগুলি আসবে দরখাস্তগুলা আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। সেখানে টাকা জমা দিতে হলে টাকা জমা দেওয়া হবে, যা কিছু নিয়ম অনুযায়ী করবেন, কিন্তু সেগুলি সরাতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে। গ্যাসের ম্যানেজার সাহেব আছেন এখানে, প্লিজ। আপনি কোথায় বসেন? জিন্দিরা
আপনি সামনে আসেন, দয়া করে মনে কিছু করবেন না। গ্যাসের কে কে আসেন, যে যে আসছেন শেষে একটু দয়া করে আসেন। প্লিজ আপনার পরিচয়টা দেন একটু গ্যাসের। জি জি, আচ্ছা বিচিন্তিরা বসেন আপনি। কি নাম আপনার? দেওয়ান নাজির হোসেন। আপনার? রেভিনিউ ম্যানেজার। আমি এই গ্যাস আমি দিয়েছিলাম কেরানীগঞ্জে, গ্যাস ঢুকিয়েছিলাম, একটু দাঁড়ায় শুনেন, মনে কিছু করবেন না। গ্যাস আমি ঢুকিয়েছিলাম কেরানীগঞ্জে, কুন্ডা থেকে হজরতপুর। আমার বাড়ির মধ্যে গ্যাস আছে, ওই যে কুন্ডা পর্যন্ত গ্যাস আছে। অবশ্য মাঝখানে কিছু কিছু জায়গায় নাই, সেগুলি করার জন্য আমার প্রতিশ্রুতি ছিল, কিন্তু পারি নাই। যেখানে গেছি ভোট চাইতে, যেখানে গেছি আমার মা বোনেরা বলছেন গ্যাস আপনি দিয়ে গেছেন কিন্তু সাপ্লাই নাই। মা বোনেরা এই কথাটা বলেছেন। এখন গ্যাসের সাপ্লাইটা কিভাবে বাড়ানো যায়? আগে কেরানীগঞ্জের ছিল এমডি সাহেব, আরুণ সাহেব, আমি ওনার সাথে কথা বলেছি আর 6 মাস আগে, উনি রিটায়ারমেন্টে গেলেন। আরেকজন আসেন, তার সাথে কথা বলেছি। এখন যিনি আছেন, দয়া করে আজকের আমাদের এই মিটিংয়ে রেজলিউশন আকারে ইউনো সাহেব পাঠাবেন, কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। এটা আমার অনুরোধ। এটা আমার অনুরোধ, কিভাবে করবেন আপনারা ভালো জানেন, ঠিক আছে? এটি আমার অনুরোধ। বসেন বসেন। আমার মা বোনদের জন্য, এলাকার জন্য কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস আপনারা জানেন, আমাদের বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খাল খনন কর্মসূচি হাতে নেবেন। খাল খনন, জিয়াউর রহমান আদির বাজারে জয়নগর মাঠে হেলিকপ্টার এসেছিলেন, তখন রাস্তা ছিল না। জিয়াউর রহমান এসে খাল খনন শুরু করেছিলেন, মনে আছে? এটা মুরব্বীদের বেশি করে মনে আছে। 80 সালে। এর পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, তিনিও জয়নগর মাঠে এসে খাল খনন আবার শুরু করেছিলেন। ওইদিকে ধলেশ্বরী, কলাতিয়া থেকে, তালেপুর থেকে, হাটির বাজার হয়ে, কলাতিয়া হয়ে আপনার বুড়িগঙ্গা, এটা কানেক্টিং। আরেকটা আছে এদিকে, এগুলি কানেক্টিং। এই খালগুলি পরিষ্কার করতে হবে। এই খাল খনন কর্মসূচি একটু আগে পানি সম্পদ মন্ত্রী আমাকে ফোন দিয়েছিলেন যে কেরানীগঞ্জে খাল খনন হবে, ঢাকা জেলার মধ্যে কেরানীগঞ্জটা নেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ ইউনুস সাহেবকে বলেছি ইতিমধ্যে, আমরা দেখে প্রয়োজনে 2-3টা দেব, যেটা ভালো মনে করেন এলাকার জন্য সুবিধা, সেই খাল খননটা আমরা করবো। যে জলাবদ্ধতা আছে এটা নিরসন করবো আমরা। এগুলি ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে, আপনাদের সহযোগিতা চাই আমরা। তাহলে দেখবেন পানির স্রোত থাকবে, শ্যাওলা পড়বে না এবং পানি সুন্দর থাকবে। এটা আমার অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন। কচুরিপানা বিভিন্ন পুকুরে পড়ে আছে, কচুরিপানা, ময়লা আবর্জনা, সেখানে মশা মাছি। আমি ইউনো মহোদয়কে অনুরোধ করবো, আপনার যে ডিপার্টমেন্টের দায়িত্বে, সেই পুকুরগুলি পরিষ্কার করে, মজা পুকুর এগুলি পরিষ্কার করে, গরিব যাদের সম্পদ, যারা প্রাপ্য নিয়ম অনুযায়ী তাদেরকে দিয়ে, আমাদের কোনো তহবিল থাকবে না, তাদের দিয়ে ওই পুকুর পরিষ্কার করে ওই পুকুরে মাছ ছাড়ার ব্যবস্থা করবেন দয়া করে। মজা পুকুরগুলি, এগুলির ব্যবস্থা করলে দেখা যাবে আমরা অনেকে স্বাবলম্বী হব। তারেক রহমান একটা কথা বলেছেন, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। জিয়াউর রহমান খাল খনন করে খাদ্য দ্বিগুণ করেছিলেন উৎপাদন। চাল আগে আমদানি করা হতো, জিয়াউর রহমান আমাদের চাল রপ্তানি করা হয়েছে। আমরা সেই পরিকল্পনা এবার গ্রহণ করছি, খাল খনন করে আবার সেই পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করে সেই খাদ্য আল্লাহর রহমতে শুধু আমদানি করবো না, আমরা রপ্তানি করবো ইনশাআল্লাহ। অতএব সেই উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। একটি হাঁস, একটি মুরগি, একটি গরু, একটি ছাগল, একটি গাছ, গাছের বীজ, এগুলি সরবরাহ করে যারা অসচ্ছল পরিবারকে আমরা সচ্ছল করব। আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে যে ডিপার্টমেন্টের দায়িত্ব আছে, তাদের মাধ্যমে আমরা করবো নিয়ম অনুযায়ী। আয়না রোড সেফটি, এটা আস্তে আস্তে হবে, হয়তো এখন হবে না। আমাদের বাৎসরিক কৃষি মেলা
কৃষকদেরকে উৎসাহিত করেন। কারণ আপনারা জানেন আমরা সরকার থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি একটা কৃষক কার্ড আমরা দেব। সেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কি কি দেব? সার, বীজ, কীটনাশক এগুলি সরবরাহ করব। বৃক্ষরোপণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছেন বৃক্ষরোপণ অভিযান আমাদের চালাতে হবে এবং প্রতি বছর কত হাজার লাগাতে হবে সেটা আপনারা দেখে নেবেন। পাবলিক টয়লেট, কিছু কিছু জায়গায় পাবলিক টয়লেট দরকার, সেই পাবলিক টয়লেটগুলি আমাদেরকে নির্মাণ করতে হবে। যেখান থেকে পাওয়া যায় ফান্ড সেখান থেকে বা যে ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট তাদের মাধ্যমে। হাট বাজার ইতিমধ্যে আমাদের ইউনো মহোদয় জানেন, এর আগের ইউনো মহোদয় যখন ছিলেন তখন আমরা কয়েকটি বাজার উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলাম। এটা ইঞ্জিনিয়ার সাহেব জানেন, আমি ইঞ্জিনিয়ার সাহেব বলছি আপনি ইউনো সাহেবকে জানান, জানিয়ে ইউনো সাহেব এটা পাস করে দিলেই ইনশাল্লাহ বাজারগুলি হয়ে যাবে। এই ব্যাপারে ইউনো মহোদয় পদক্ষেপ নেবেন যাতে বাজারগুলি উন্নত হয় এবং বিল্ডিং হয় এবং সেখানে যাতে জনগণ ওই হাট বাজার করে সুবিধা পেতে পারে। কবরস্থান, ঢাকা 2 আসনে কেরানীগঞ্জে যতগুলি কবরস্থান আছে প্রত্যেকটি কবরস্থানে লাইট, সোলার লাইট লাগাইতে হবে। আমি ইতিমধ্যে কলাতিয়া কবরস্থানে আমি নিচে গিয়ে লাগিয়ে দিয়েছি। আমি থানায় দিয়ে সাহেবকে বলেছিলাম আরো 6 মাস আগে, তো উনি ব্যবস্থা করেছেন, কিছু রাস্তার লাইটও লাগিয়েছে। প্রত্যেকটা কবরস্থানে আমাদের শেষ ঠিকানা যেটা আমাদের চলে যেতে হবে সেখানে লাইট লাগাতে হবে। হিন্দু ভাই বোনদের জন্য শ্মশান, তাদের যে শেষ ঠিকানা সেখানেও লাইট লাগাতে হবে। কবরস্থান এবং শ্মশানে লাইট লাগানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার অনুরোধ থাকবে। যে কাজগুলি চলমান আছে, অনেক কাজ বন্ধ আছে, যেমন গোদাবাড় আমি দেখেছি, সেখানে গেলাম, ড্রেনের মানে ড্রেনেজ সিস্টেম পাইপ লাগানো হয়েছে কিন্তু উপরে আপনার ম্যানহোল লাগানো হয়নি, রাস্তাও ধরা হয়নি। এভাবে মানুষের কষ্ট হচ্ছে। গোদাবাড় সহ যে প্রজেক্টগুলো চলমান আছে, ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট, সেগুলি জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে হবে। আপনারা জানেন 24-এ গণঅভ্যুত্থানে আমাদের ভাই ছাত্র রিয়াজ শহীদ হয়েছে। রিয়াজের স্মৃতিকে ধরে রাখার জন্য যখন রিয়াজ শহীদ হলো তার বাড়িতে আমি গিয়েছিলাম। আমরা সেখানে মিলাদ মাহফিল মোনাজাত করেছি এবং রিয়াজ চত্বর নামে খাটার চরে একটা জায়গা আমরা নির্ধারণ করেছি। আগের থানায় ইঞ্জিনিয়ার থাকা অবস্থায়, ইউনো সাহেব থাকা অবস্থায় তাদেরকে নিয়ে আমি ভিজিট করেছি। যদিও সরকারে ছিলাম না, তাদেরকে অনুরোধ করেছি, তারা গিয়েছেন। গিয়ে তারা রিয়াজ চত্বরটা আমরা নির্ধারণ করেছি খাটার চর। এই রিয়াজ চত্বরটা একটা স্মৃতি ফলক আমাদের নির্মাণ করতে হবে। রিয়াজ চত্বর, রিয়াজের স্মৃতিকে ধরে রাখার জন্য আপনার আবু সাইদ রংপুরে যে শহীদ হয়েছে তার স্মৃতি ফলক ইতিমধ্যে অনেক জায়গায় হয়ে গিয়েছে। অতএব যার যার জায়গায় তার তার স্মৃতি ধরে রাখার প্রয়োজন। এই জন্য আমরা খাটার চরে যে জায়গাটা নির্ধারণ করেছি, ইউনো মহোদয় সহ ইঞ্জিনিয়ার সাহেব সহ এটা ভিজিট করে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমার অনুরোধ। 24 কি আগস্ট, আগামী 24 আগস্টের আগেই আমরা স্মৃতি ফলকটা ওখানে ইউনো মহোদয় এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। আমরা সেটা আগামী 24 আগস্টে আমরা এটা উদ্বোধন করতে চাই ইনশাল্লাহ। রিয়াজ চত্বর বা রিয়াজ কি দেবেন সেটা আপনারা বসে ঠিক করে দেবেন এবং সেটা সরকারি ভাবে অনুমোদন থাকবে। হ্যাঁ, রিয়াজের বাবা এখানে আসে বোধহয়, আমি আসতে বলছিলাম। আসছেন আপনি? আপনি আসছেন, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে। আমি আপনাকে বলেছিলাম
শুরু হয়ে যাবে। ঠিক আছে, দোয়া করবেন আপনি সবার জন্য। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমি গিয়েছি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, প্রাইমারি হোক, হাই স্কুল হোক বা কলেজ হোক, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, যে হেড মিস্ট্রেসের টয়লেট অ্যাটাচ নাই, যে রুমে তিনি বসেন। এগুলি তো আমাদের দরকার শ্রদ্ধা শিক্ষকদের জন্য। মাদ্রাসায় গিয়েছি আমি, সেই হুগলাকান্দি মাদ্রাসায় একজন মহিলা সোফান, তো আমি বললাম চলেন আপনার রুমে যাই, আমি ওযু করবো। কোনো বাথরুম তো নাই আমার রুমে। তখন আমি বললাম কেন নাই? তো সাথে সাথে আমি কথা বলে, উপজেলা প্রশাসনের সাথে কথা বলে, মাস 6 আগে সম্ভবত, তাই না, সেই টয়লেটটা হয়ে গিয়েছে। বুঝছে না, টয়লেটটা হয়ে গিয়েছে, সেই টয়লেটটা হুগলাকান্দি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, কালিমুল্লাহ মাদ্রাসা, রাইট, হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ, হয়ে গেছে। তো আমরা শ্রদ্ধা শিক্ষকদেরকে, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, শ্রদ্ধা শিক্ষক মন্ডলী, প্রাইমারি শিক্ষক, তাদেরকে যেন আমরা সেবা দিতে পারি, তাদের মাথাটা যেন ঠান্ডা থাকে, নাহলে ছাত্রছাত্রীদের কিন্তু শিক্ষা দিতে পারবে না। এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। অতএব আমরা শিক্ষকদের পক্ষে ছিলাম, আছি, কারণ এই সরকার শিক্ষক দরদী শিক্ষক সরকার, শিক্ষক দরদী। ঈদের বাজার আসছে, ঈদের বাজার আসছে, অনেক জায়গায় ছিনতাই, রাহাজানি, চুরি বেড়ে যায় অনেক জায়গায়। কেরানীগঞ্জ হয় না, আমি বলছি না, কিন্তু এই ব্যাপারে আমাদের দৃষ্টি রাখতে হবে, রাস্তায় রাস্তায় টহল রাখতে হবে। যদি গাড়ির তেল লাগে, ইউনো মহোদয় আছে, ফান্ড দেব, এসপি মহোদয় আছে, ওসি সাহেব ফান্ড নিয়ে আসবে, এনে সেভাবে টহলের ব্যবস্থা করতে হবে, যাতে ঈদ কেনাকাটায় কেরানীগঞ্জের জনগণ, ঢাকা 2 আসনের জনগণের কারণ যেন অসুবিধা না হয়, সে ব্যাপারগুলি আপনাদের খেয়াল রাখতে হবে। রমজানে বাজারের মূল্য সেন্ট্রালি পাইকারি কি হচ্ছে আর খুচরা কি বিক্রি করছে, জনগণের উপর কোনো প্রেশার করতেছে কিনা, এই ব্যাপারেও একটা টিম যদি কাজ করে, যে ডিপার্টমেন্টের দায়িত্ব, সেভাবে করলে আমার মনে হয় জনগণের জন্য সুবিধা হবে। যাই হোক, আমি আবার মনে পড়লে বলবো, সর্বশেষ এখন আমি ইউনো মহোদয়, আজকে সবার সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আপনাদের পক্ষ থেকে সকল পেশাজীবী এখানে আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, শ্রদ্ধা শিক্ষকরা আছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা আছেন, যার কোনো কথা আছে সে সংক্ষেপে পয়েন্ট আকারে বলতে পারেন। আমার প্রতি কোনো নির্দেশনা আছে কিনা, আমার প্রতি কোনো পরামর্শ আছে কিনা বলতে পারেন, খোলা। আমি ক্যামেরাগুলিকে বলবো দয়া করে একটু সাইডে গেলে ভালো হবে।